দশা শেষে পরিবারে ফিরলেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। আবেগ আপ্লুত স্বজনরা, সাগর দস্যুমুক্ত করার আহ্বান। এসেছেন সেজন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। তো আমাদের খুব আনন্দ লাগতেছে যে আমার ছেলে আসবে। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় ইস্যু, বৈঠক করবেন না রাজনৈতিক দলের সাথে। ডোনাল্ড লুর সফরে আওয়ামী লীগ উচ্ছ্বসিত, দাবি বিএনপির ভিসা নীতির তোয়াক্কা করে না সরকার, জানালেন ওবায়দুল কাদের। অনুমোদন নেই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসএমসি প্লাস সহ 5 কোম্পানির পণ্যের মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা, অধিনায়ক শান্ত সহ অধিনায়ক তাসকিন বাদ সাইফুদ্দিন। সংবাদ সন্ধ্যায় শুনছিলেন কেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি। এবার বিস্তারিত। দীর্ঘ অপেক্ষার প্রহর ঘুঁচল, অবশেষে স্বজনদের কাছে ফিরলেন ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। কক্সবাজার থেকে এমভি জাহান মনি 3 নাবিকদের নিয়ে বিকেলে চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনালে পৌঁছলে স্বজনদের মাঝে শুরু হয় উৎসব। সেখানে তাদের লাল গালিচা সংবর্ধনা দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে AKM নাজিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বীরের বেশে সমুদ্র জয় করে অবশেষে ফিরলেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে নোঙর করা জাহাজ মনিতে নাবিকদের চোখে পানি, মুখে হাসি। এ হাসি যেন যুদ্ধ জয়ের। অনিশ্চিত অবস্থা কাটিয়ে বিকেলে দেশে ফিরতে পেরে উচ্ছ্বসিত নাবিকরা। পরিবারের কাছে ফিরতে পারার খুশিতে আত্মহারা অনেকেই। অনেকটা ভালো লাগতেছে, মনে হয় যে আসলে নতুন একটা জীবন ফিরে পাওয়ার মতো পেরেছি। এই জন্য আসলে সবাই মন থেকে আন্তরিকভাবে অনেক খুশি। এ সময় তাদের উদ্ধারে ব্যবস্থা নেয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ KSRM এর মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিকরা। এ সময় দীর্ঘ অপেক্ষার পর প্রিয় মানুষটিকে দেখে এনসিটি টার্মিনালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। নাবিকদের পরিবারের সদস্যরা মাতেন প্রিয় স্বজনকে ফিরে পাওয়ার উৎসবে। ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো বুঝতেই পারছেন। এখন তো ভালো লাগতেছে, ঠিক আছে। এখন যে এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। খুবই ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তখন তো আমাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল। আমার এখন অনেক ভালো লাগতেছে, আমাদের মাঝখানে একটা ঈদ গেছে, ঈদের মতো লাগে না, এখন ঈদ হচ্ছে, আমাদের অনেক ভালো লাগতেছে। এ সময় নাবিকদের লাল গালিচার সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মালিক পক্ষ SR শিপিং এর নির্বাহী জানান, জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা ভয়কে জয় করে ফেরায় তারা এখন অনেক সাহসী। সবাই আমাদের ভাইরা আমাদের মাঝে ফিরে আসছে, সবাই সাথে তাদের ফ্যামিলির সাথে মিলিত হবে। নিশ্চয়ই একটা আবেগঘন পরিবেশ আমরা তাদের চেহারায় দেখতে পাচ্ছি। অনেক আশা নিয়ে বসে আছে। সো আলহামদুলিল্লাহ, আমি জাস্ট শুকরিয়া জ্ঞাপন করছি। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও সচিব ওমর ফারুক। এছাড়া এ সময় জাহাজটির মালিক KSRM গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম বন্দরে নাবিকদের আশা থেকে স্বজনদের কাছে ফেরা পুরো বিষয়টি সারাদিন কভার করেছেন আমাদের সহকর্মী AKM নাজিম। আমরা সরাসরি তার সাথে যুক্ত হব। নাজিম, আপনি তো সারাদিনই ছিলেন, নাবিকরা আসলে এখন কোথায় আছেন এবং তাদের নিয়ে জাহাজ মালিক কর্তৃপক্ষ কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে আমাদের দর্শককে জানাবেন? জি জ্যোতি, আপনি যেমনটা বলছেন, আসলে দীর্ঘ নাবিশ্বাস যে একটি সময় সেটি পার হওয়ার পর আজ বিকাল 3:45 নাগাদ নাবিকরা চট্টগ্রাম বন্দরে এনসিটি জেটিতে প্রবেশ করে তারপর তাদেরকে সম্মাননা দেওয়া হয়। এই সময় আমরা দেখেছি নাবিকদের মুখে আসলে চোখে মুখে উচ্ছ্বাসের আমেজ দেখেছি। পাশাপাশি তাদের পরিবার স্বজনরা যারা ছিলেন তাদের মাঝেও আনন্দ বিরাজ করছিল, কারণ তারা পরিবার অনেক সদস্য, তাদের সদস্যদের পরিবারের যে নাবিক তাদেরকে পেয়ে তারা অনেক আনন্দিত এবং উচ্ছ্বাসিত। পাশাপাশি জাহাজের যে মালিক পক্ষ রয়েছে KSRM, তাদের যে অঙ্গ প্রতিষ্ঠান SR শিপিং, তাদের যারা কর্মকর্তারা রয়েছেন তারাও আসলে অনেক আনন্দিত, কারণ দীর্ঘ যে জার্নি সেটির পরে এবং
দস্যুদের থেকে মুক্তি পাওয়ার পরে তারা যে নিরাপদে এবং সুস্থভাবে জাহাজ সহ নিরাপদে দেশে ফিরতে পেরেছেন সেজন্য তারা আনন্দিত এবং কৃতজ্ঞ। তারা মাননীয় প্রধানমন্ত্রীর বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন এবং নাবিকরা যেটি বলছেন তাদের যে বন্দি দশা থেকে তারা মুক্ত পাওয়ার পর এসেছেন, আমরা যেটি বিকেলে দেখেছি তাদেরকে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে, তাদেরকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়েছে। কারণ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ অনলাইনে যুক্ত ছিলেন, পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং কেএসআরএম গ্রুপের সিইও শাহরিয়া জামান এবং এসআর শিপিং এর যিনি সিইও মেহেরুল করিম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি নাবিকরা তারা বলছেন তাদের যে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পরে তারা উচ্ছ্বাসিত এবং তারা কখনো ভাবেননি তারা এভাবে সুস্থভাবে ফিরে আসবেন এবং তাদের জাহাজ সহ তারা দেশে আসতে পারবেন। এখন যেটি হচ্ছে যে নাবিকরা তাদের পরিবারের কাছে ফিরে গেছেন, কারণ নাবিকরা যখন নেমেছিলেন তখন তাদের পরিবারের অনেক সদস্য এখানে ছিলেন, বাবা মা ভাই বোন থেকে শুরু করে অনেক পরিবারের সদস্য এখানে ছিলেন। তারা জাহাজ থেকে নামার পরপর কিছুক্ষণ সম্বোধন অনুষ্ঠান শেষে নাবিকরা তাদের পরিবারের সদস্যদের সাথে তাদের বাসায় ফিরে গেছেন এবং অন্য যেসব নাবিকরা রয়েছেন যারা চট্টগ্রামের বাইরে তারাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পাশাপাশি কুতুবদিয়ায় যে এমভি আব্দুল্লাহ জাহাজ রয়েছেন সেটিতে নতুন একটি নাবিক দল গিয়ে জাহাজটি তাদের আওতায় নিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে নাবিকরা তারা পরিবারের কাছে থাকবেন, পরিবারের কাছে ছুটি কাটাবেন, সময় কাটাবেন, কারণ তারা সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি ছিলেন এবং দীর্ঘ সে জার্নি তারা কাটিয়ে এসেছেন। তারা পরিবারের সাথে সময় দিবেন, তাদের যে ট্রমা কাটিয়ে ওঠার পরে তারা হয়তো আবার কাজে ফিরবেন। কারণ স্বজনরা বলছেন আগেও অনেকবার এই নাবিকরা সাগরে ছিলেন, তারা দেশের বিভিন্ন জায়গায় ছিলেন, বিদেশের বিভিন্ন জায়গায় ছিলেন, তারপরে আজকের যে অবস্থা সেটি ছিল না। কিন্তু তারা আজ যে ফিরে এসেছেন দস্যুদের কাছ থেকে সেটি যে তাদের কাছে অন্যরকম একটা সময় মুহূর্ত মনে হয়েছে, কারণ তাদের পরিবারের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। এই ছিল নাবিকদের নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ। একেএম নাজিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। কয়লাবাহী এমভি আব্দুল্লাহ জলদস্যুর কবল থেকে মুক্তির 1 মাস পর দুবাই হয়ে দেশে ফেরা। পুরো ঘটনার চিত্র তুলে ধরেছেন আমাদের সহকর্মী শুভশ্রী রায়। চলতি বছরের 12 মার্চ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে মোজাম্বিকা থেকে দুবাই যাওয়ার সময় ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। এ সময় 23 নাবিককে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে তারা। চরম উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। পরে জাহাজের মালিক কবির গ্রুপ ও বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় জলদস্যুদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। এ সময় বারবার ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ তাদের উদ্ধারের চেষ্টা করলেও পরবর্তীতে ঝুঁকি বিবেচনায় এর তৎপরতা বন্ধ রাখা হয়। এক পর্যায়ে জিম্মির 1 মাস পর গত 13 এপ্রিল জলদস্যুদের দাবি করা মুক্তিপণ ছোট উড়োজাহাজে ডলার ভর্তি 3টি ব্যাগে ফেলা হয় সাগরে। পরে সাগর থেকে ডলার নিয়ে মুক্তিপণ বুঝে পেয়ে 8 ঘন্টা পর গভীর রাতে জাহাজ ও নাবিকদের মুক্ত করে দিয়ে ছোট স্পিড বোটে পালিয়ে যায় জলদস্যুরা। এর মাধ্যমেই নাবিকদের অবসান হয় টানা 1 মাসের জিম্মি দশা। জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে প্রায় 1450 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে 14 এপ্রিল জাহাজটি কড়া পাহারায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। 21 এপ্রিল স্থানীয় সময় বিকেলে জাহাজটি দুবাইয়ের আল হামারিয়া বন্দরে নোঙর করে। এ সময় কেএসআরএম কর্তৃপক্ষ তাদের সংবর্ধনা দেয়। বেঁচে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেন নাবিকরা। পরে শুরু হয় দেশে ফেরার প্রক্রিয়া। মুক্তির 1 মাস পর সোমবার সন্ধ্যা 6টায় কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছায় এমভি আব্দুল্লাহ জাহাজটি। রাত 11:30টায় লাইটার জাহাজে করে চট্টগ্রাম থেকে আসা আরও 23 নাবিককে এমভি আব্দুল্লাহর দায়িত্ব বুঝিয়ে দেয় বন্দিদশা থেকে ফেরা 23 নাবিক। মঙ্গলবার সকালে 11:45 লাইটার জাহাজ জাহানমোহনী 3 চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় লাইটার জাহাজে দেখা যায় 23 নাবিকের বাঁধভাঙা উচ্ছ্বাস। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে ফেরায় আনন্দে ভাসছে লক্ষ্মীপুরের নাবিক আইয়ুব। দর্শক দুঃখিত, অন্যান্য প্রসঙ্গ। 3 দিনের সফরে এখন ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এ সফরে 2 দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে। সরকারি ও বেসরকারি নানা পর্যায়েও বৈঠক করবেন তিনি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন না লিউ। বিস্তারিত অন্যয় কর্মকারের ডেস্ক রিপোর্টে। আবারও ঢাকায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গেল 17 মাসে এটি তার তৃতীয় বাংলাদেশ সফর। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার
প্রথম ঢাকায় আসা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিতেই দুদিনের সফরে ঢাকায় আসেন তিনি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, মার্কিন এ কর্মকর্তার এবারের সফরে প্রাধান্য পাবে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। সংশ্লিষ্ট সূত্রটি আরো জানায়, ডোনাল্ড লু বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন। আর এতে প্রাধান্য পাবে বাংলাদেশ ইস্যুতে মার্কিন অবস্থান ও প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি। বাংলাদেশ নিয়ে মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করতে চেয়েছেন ডোনাল্ড লু। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। দুদিনের এ সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডোনাল্ড লু। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার। তবে এবারের সফরে ডোনাল্ড লু কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন না। এমনকি বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সোমবার পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ কথা জানান মুখপাত্র বেদান্ত প্যাটেল। এ সময় তিনি আরো বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমৃদ্ধি এবং তাদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতেই বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফর করছেন ডোনাল্ড লু। দেখুন, আমাদের সরকারি কর্মকর্তারা কার সাথে বৈঠক করবেন, কার সাথে করবেন না, সেগুলোর পেছনে বেশ কিছু কারণ থাকে। এর মধ্যে সফরের সময়সূচি এবং ব্যস্ততা সহ আরো বেশ কিছু কারণ থাকে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি একটি সমৃদ্ধ এশীয় প্যাসিফিক অঞ্চল গড়তে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি তিনি তুলে ধরবেন। একই সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় মার্কিন সমর্থনের বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ইস্যুতে আলোচনায় ছিলেন ডোনাল্ড লু। ভোট শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াশিংটন জানায়, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। যদিও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানায় ওয়াশিংটন। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। কারো উপর ভর করে দেশের জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনবে তা মনে করে না বিএনপি, বরং জনগণের শক্তির উপর ভর করেই গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে নূর রাশেদ নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকারের যে কোনো ধরনের কৌশল মোকাবেলায় প্রস্তুতি চলছে। তবে আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ, তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার বিরোধী নতুন কর্মসূচি ঠিক করতে এই ধারাবাহিক বৈঠক। নিরপেক্ষ দলীয় সরকারের অধীনে নির্বাচনকারী সরকার অধীনে নির্বাচন করা, সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিগত আন্দোলনের ধারায় আমরা আলোচনা করছি, কথা বলছি, আন্দোলন করছি। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল। ডোনাল্ড লুর সফর ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জনগণের শক্তির ওপর ভর করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বিএনপি। ৭১ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না। দেশের অর্থনীতি খাদের কিনারায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একেবারে ভয়াবহ পর্যায়ে, এই যে খাদের কিনারায় গেছে তো পড়ে যাবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। জানান, ভিসা নীতির তোয়াক্কা করে না সরকার। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের হোসেন।
সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের বিষয় এড়ায়নি। তার আগমনে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতির তোয়াক্কা করে না সরকার। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা আস্থা হারিয়ে হতাশায় ভুগছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পণ্য বর্জন ইস্যুতেও তারা ব্যর্থ। ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মেট্রো রেলে 25% ভ্যাট বাড়ানোর নজির কোথাও নেই জানিয়ে মন্ত্রী বলেন, 5% ভ্যাট বাড়ানো যৌক্তিক। তো এটা যৌক্তিক বিষয়টা নেত্রী বলছেন, তিনি ভেবে দেখবেন। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে। কারণ ছাড়ে দাম বাড়ছে সবজি সহ নানা পণ্যের, অসহায় ভোক্তা, ডলার সংকটে মূল্যস্ফীতি আরো বাড়ার শঙ্কা। এবার বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। পেসার তাসকিন আহমেদকে নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর ডেপুটি করা হয়েছে তাসকিনকে। দলে চমক স্পিনার তানভীর ইসলাম ও পেসার তানজিব সাকিব, জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের। বিস্তারিত জুবায়ের রাজিন রিপোর্টে। একদিন আগেই বেলা 12:30টায় দল ঘোষণার খবর দিয়েছিল বিসিবি, কিন্তু নির্ধারিত সময় আধ ঘন্টা পেরিয়ে গেলেও সংবাদ সম্মেলনে নেই নির্বাচকদের আনাগোনা। অবশেষে দেখা মিলল গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নির্বাচক প্যানেলের। জিম্বাবুয়ে সিরিজেই ঠিক হয়েছিল স্কোয়াড, তবে দু একটা জায়গা ছিল দ্বিধা সংশয়। তবে সবচেয়ে বেশি দ্বিধা ছিল তাসকিনকে নিয়ে, সেখানে যেন সিদ্ধান্তে পৌঁছেছেন নির্বাচকরা। বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না, আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। বিশ্বকাপ দল ঘোষণায় বারবারই চমক দেয় বিসিবি, এবারও ব্যতিক্রম হয়নি। দলে রাখা হয়েছে স্পিনার তানভীর ইসলামকে। ব্যাটিংয়ে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। যুক্তরাষ্ট্রের কন্ডিশন বিবেচনায় পেস ও স্পিনেও ভারসাম্য রাখা হয়েছে। সাইফুদ্দিনের কেসটাও যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিব সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। 15 সদস্যের দলে জায়গা না হলেও স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। শ্রম আইন সংশোধনে কিছু বিষয়ে নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সঙ্গে শ্রম আইন যাতে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন হয় সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে। মঙ্গলবার সচিবালয়ে আইএলও প্রতিনিধি দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। শ্রম আইন নিয়ে টানা 3 দিন ধরে চলে আলোচনা, যেখানে শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সাথে 41টি বিষয় নিয়ে আলোচনা হয়। সচিবালয়ে শেষ দিনের আলোচনা শেষে আইনমন্ত্রী জানান, সবার জন্য গ্রহণযোগ্য করতে শ্রম আইন সংশোধন করা হচ্ছে। আইন সংশোধনে কিছু বিষয়ে এসেছে যা নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা 3 দিন ধরে আমরা তাদের যে বক্তব্য সেটা শুনেছি, প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি, মত বিনিময় করেছি এবং আমার মনে হয়
যে এই রকম মত বিনিময়ের মাধ্যমে আমরা যখন কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছি সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো না, আমার মনে হয় যে এই আলোচনাটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা এক্সাম্পল হয়ে থাকবে। ভবিষ্যতে শ্রম আইনের উন্নয়নের সুযোগ সব সময় থাকবে বলে জানান আনিসুল হক। আইনে ইমপ্রুভমেন্টের জায়গা সবসময় থাকে, আইনের অ্যাডভান্সমেন্টের জায়গা সবসময় থাকে। আমরা সেই যেটা আমি বললাম আমরা সেটা বিবেচনা করব। শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে 10% শ্রমিকের সম্মতির বিষয়ে সুপারিশ থাকলেও 15% সম্মতি নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইএলও, জানান আইনমন্ত্রী। নুপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাজারে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নামে অনুমোদনহীন পণ্য সরবরাহ করছে এসএমসি টার্বো সহ 5টি প্রতিষ্ঠান। লেভেলে শক্তি বৃদ্ধি, কর্মদক্ষতা বৃদ্ধি, রক্তচাপ নিয়ন্ত্রণ, পানির শূন্যতা দূর করতে সহায়ক দাবি করা হলেও পণ্যে এমন কোনো উৎপাদনের উপস্থিতি নেই। মঙ্গলবার এসব প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য আদালত। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। বাংলাদেশকে দুর্বল রাখতে এলো দেশের একমাত্র ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। পানি শূন্যতা, শক্তি বৃদ্ধি, কর্মদক্ষতা বৃদ্ধি, নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ, দুর্বলতা সহ নানা সমস্যায় গ্রহণ করা যাবে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। নামি দামি কোম্পানির লোগো এবং দৃষ্টিনন্দন বিজ্ঞাপনে বিশ্বাস করে এসব ড্রিঙ্কস কিনছেন সাধারণ মানুষ। আমাদের শরীরে অনেক এনার্জিটা অনেক পূরণ করে এবং শরীরে দুর্বলতা অনেক কাটায়। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের যেই স্যালাইনটা খাই ওটাতে দেখা গেছে আমাদের শরীরে দুর্বলতা কিন্তু তৃপ্তি আসে না। এগুলো তো জোস তো কেউ খায় না বা ডাক্তার লেখে না, বলেও না। এগুলো টিভিতে অ্যাড দেয়, অ্যাডেই চলে বেশি। এটা নাকি ওদের এনার্জি একটা ড্রিঙ্কস, ইলেকট্রোলাইট বাড়ে, ওই কারণে এটা চাচ্ছে। যেমন মনে করেন গাইমে এখন যে গরম পড়ছে, গামের ক্লান্তিটা দূর হয়। ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাজারজাতকারী 5টি কোম্পানির পণ্য এসএমসি টার্বো, রিচার্জ অরেঞ্জ, ব্রুভানা এবং অ্যাক্টিভ প্লাসের বিরুদ্ধে দক্ষিণ সিটির আদালতে মামলা করেন খাদ্য পরিদর্শক কামরুল হাসান। শুনানি শেষে কোম্পানির মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। সেই সঙ্গে 5 ও 9 জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। বাদী কামরুল হাসান জানান, খাদ্যপণ্যের লেবেল এবং বিজ্ঞাপনে এমন সব উপকারিতা উল্লেখ করা হয়েছে যা বাস্তবসম্মত নয়। এর গুণগত মান নিয়েও রয়েছে সন্দেহ। নিরাপদ খাদ্য প্রবিধানমালা 2017-এর সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়গুলো আমার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অত্র বিশুদ্ধ খাদ্য আদালতে আজকে আমি 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি মোকদ্দমা দায়ের করেছি। এসব পণ্যে ওষুধ অধিদপ্তর অনুমোদিত কোনো উপাদানের উপস্থিতি নেই বলেও জানান তিনি। ওষুধ নাকি ড্রিঙ্কস, এবং এই বিষয়ে আমি মৌখিকভাবে বাংলাদেশ বিএসটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, তখন উভয় কোনো কর্তৃপক্ষের এখানে অনুমোদন নেই এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলোতে। মন ভোলানো বিজ্ঞাপনের আড়ালে নামি দামি কোম্পানির এমন প্রতারণা বন্ধের ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মনে করেন এই খাদ্য পরিদর্শক। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। দ্রব্যমূল্য ইস্যুতে রণক্ষেত্র পাকিস্তানের আজাদ কাশ্মীর, পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহত 3, আহত শতাধিক। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আপিল করেছে সরকার। পূর্ণাঙ্গ আদেশে পাওয়ার পর রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল জানান, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিকে জামিন দেয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। সোমবার মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কোনো আসামিকে কন্ডেম সেলে রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট। বিভিন্ন কারাগারে কন্ডেম সেলে থাকা 3 আসামির আবেদনের প্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন আদালত। রায়ে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল, রিভিউ, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না।
আর চূড়ান্ত নিষ্পত্তির আগেই যাদের কন্ডেম সেলে রাখা হয়েছে তাদের 2 বছরের মধ্যে পর্যায়ক্রমে সাধারণ সেলে স্থানান্তর করতে হবে। তবে বিশেষ কারণে আসামিকে নির্জন কক্ষে রাখতে পারবে কারা কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ওই ব্যক্তির উপস্থিতিতে শুনানি হতে হবে। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার রায় স্থগিত চেয়ে আবেদন করার কথা জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। এ নিয়ে বুধবার শুনানি হওয়ার কথা রয়েছে। মিসেলেনিয়াস পিটিশন আমরা ফাইল করেছি এর এগেইনস্টে, যেহেতু আমরা এখন রায় পাইনি, তো আমাদের আবেদন হবে এই যেহেতু উনি রায়ে কতগুলো ডাইরেকশন দিয়েছেন সেই ডাইরেকশনটা স্টে রাখার জন্য। তিনি জানান পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। পুরো জাজমেন্ট এখনো পাইনি। আমরা যেহেতু যেটা জানলাম পত্রিকা পড়ে এবং ওনার বক্তব্য শুনে সেই বিষয়টা নিয়ে আমি বলছি, কিন্তু পুরো রায় পাইলে আমরা বাকিটা বলতে পারবো না। বিভিন্ন কারাগারের কন্ডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাতকানিয়ার জিল্লুর রহমান, সুনামগঞ্জের আব্দুল বশির ও খাগড়াছড়ির শাহ আলমের মামলা বর্তমানে হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।